হুয়াওয়ে। যে ব্র্যান্ডটা একসময় গ্লোবাল স্মার্টফোন মার্কেট শেয়ারে অ্যাপলকে টেক্কা দিত, সেই একই ব্র্যান্ড এখন স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বিলুপ্ত প্রায়। তবে হুয়াওয়ের যে সাব ব্র্যান্ড অনার, তারা কিন্তু এখনও স্ট্রাগলটা চালিয়ে যাচ্ছে এবং ইউরোপিয়ান মার্কেটে তাদের বেশ কিছু ফোন লঞ্চ হচ্ছে, যার মধ্যে একটি আপার মিড রেঞ্জের ফোন তারা গত মে মাসে লঞ্চ করে, যেটা ছিল অনার 75G। তো আমাদের দেশে হুয়াওয়ে অফিসিয়ালি অ্যাভেলেবল হলেও অনার কিন্তু অফিসিয়ালি আসছে না। সো এই ফোনটা আমাদের হাতে পেতে অনেক দিন সময় লেগে গেল, বাট স্টিল আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অ্যাপলের মতো হুয়াওয়েরও ফ্যান। সো হুয়াওয়ে ফ্যানদের জন্য আসলে এই ফোনটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ একটা ডিভাইস এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ফোনটাতে আপনারা গুগলের প্রত্যেকটা সার্ভিস পাবেন এবং বর্তমানে এই ফোনটা আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন অ্যারাউন্ড 60,000 টাকার আশেপাশে। তো এই প্রাইস রেঞ্জে হুয়াওয়ের এই অনার 70 আসলে কতটুকু বেটার ভ্যালু অফার করছে এবং হুয়াওয়ে ফ্যানরা আসলে এটা থেকে কতটুকু বেনিফিট পাবে লং রানে, সেটা নিয়ে ডিটেল কথা বলবো আজকের ভিডিওতে। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে আনবক্সিং টেক। তাদের কাছে আপনারা এই অনার 75G থেকে শুরু করে আরও বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ল্যাপটপস এগুলো পেয়ে যাবেন বেশ সুলভ মূল্যে। সো আপনারা যারা ইন্টারেস্টেড তাদের জন্য শপের ডিটেল থাকলো ভিডিও ডিসক্রিপশন বক্সে। ডিজাইন ওয়াইজ এই ফোনটাতে আপনারা হুয়াওয়ের লেগেসি দেখতে পাবেন, অর্থাৎ আপনাদের যদি মনে থাকে হুয়াওয়ের লাস্ট যে পি লাইনআপের ফ্ল্যাগশিপ অর্থাৎ P50 Pro, সেটার সাথে কিন্তু এটার যে ক্যামেরা মডিউল সেটার অনেকটাই মিল রয়েছে এবং এটার ক্যামেরা বাম্পও কিন্তু যথেষ্ট উঁচু, যেখানে আপনারা মোট 3টা ক্যামেরা পাচ্ছেন, যেগুলো নিয়ে ডিটেল কথা বলছি একটু পরে, কারণ এখানে যে মেন সেন্সর অর্থাৎ সনি IMX800 এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটি সেন্সর। এছাড়া ফোনটির কালারটাও বেশ ইন্টারেস্টিং, স্পেশালি আমার যে রিভিউ ইউনিট এটা ক্রিস্টাল সিলভার এবং এটা আপনারা যখন রোদে বা লাইটের এগেনস্টে একটু মুভ করবেন তখন দেখবেন ক্রিস্টাল টাইপের একটা লুক এটাতে আপনারা পাচ্ছেন এবং এটা সিলভার এবং স্লাইড গোল্ডের একটা টিন্ট রয়েছে। সো যারা একটু ফ্ল্যাশি টাইপের কালার পছন্দ করে থাকে, স্পেশালি মেয়েদের জন্য এটা মোর সুইটেবল একটি ডিভাইস এবং খুবই প্রিমিয়াম লুকিং লেগেছে এই ডিজাইনটা। বাট আনফর্চুনেটলি এই ফোনটা প্রায় 60,000 টাকার একটা ফোন, কিন্তু এটার যে সাইড বাম্পার সেটা কিন্তু প্লাস্টিক মেড, যেটা আমাকে কিছুটা হতাশ করেছে, কারণ ফোন আমাদের হাত থেকে পড়লে সাধারণত ইম্প্যাক্টটা কিন্তু এর বাম্পারেই হয়। আর তাছাড়া ওভারঅল এটা লং টার্মেও হয়তো রং উঠে যাবে, কারণ প্লাস্টিক কিন্তু লেস ডিউরেবল। সেই দিক থেকে আমার মনে হয় অবশ্যই মেটাল বাম্পার এই ফোনটাতে ব্যবহার করা উচিত ছিল। বাট আদার দেন দ্যাট এটার বিল্ড কোয়ালিটিতে বাকি কোনো সমস্যা আমি পাইনি। ইনফ্যাক্ট এটা খুবই প্রিমিয়াম ফিলিং একটা ফোন। এটা 178 গ্রাম ওজনের, বাট আপনি যখন ফোনটা হাতে গ্র্যাব করবেন এটার ন্যারো ফর্ম ফ্যাক্টরের কারণে আপনার মনেই হবে না যে এটার ওজন অ্যাকচুয়ালি 178 গ্রাম। স্পেশালি এটার ফ্রন্ট এন্ড রিয়ার বোথ সাইডে কিন্তু কার্ভ রয়েছে, যার কারণে এটা ওভারঅল ফোন যতটা স্লিম তার থেকে বেশি স্লিম আপনাকে হাতে হ্যান্ড ফিল দেবে এবং বাটন পজিশনিংগুলোও একেবারে পারফেক্ট জায়গাতে ছিল। লাইক পাওয়ার বাটনটা খুবই কনভিনিয়েন্ট একটা পজিশনে রয়েছে, আর তাছাড়া ভলিউম রকার আপনারা ইজিলি রিচ করতে পারবেন। লেফট সাইডে আপনারা তেমন কিছুই পাচ্ছেন না, আপার পোর্শনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকছে, আর সিম ট্রেটা থাকছে বটমে এবং এখানে কিন্তু আপনারা ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, বাট এতে কোনো রকম স্টোরেজ ইনক্রিজ করার সুবিধা থাকছে না। সো আপনি যেই ভ্যারিয়েন্টে কিনবেন আপনাকে সেই স্টোরেজেই কিন্তু থাকতে হবে। তবে এই ফোনটা সব থেকে বেস্ট পার্ট ছিল এর ডিসপ্লে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিছুটা কার্ভেচার রয়েছে, যদিও এখন আমরা ফ্ল্যাগশিপ মার্কেটেও কিন্তু দেখছি আসলে তারা আস্তে আস্তে এই কার্ভ স্ক্রিন থেকে সরে আসছে এবং ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করছে ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও। বাট এই ফোনটাতে আপনারা কার্ভ পাচ্ছেন এবং এটা কিন্তু একেবারে সাটল কার্ভ সেটা আমি বলবো না, এটা মোটামুটি কিছুটা অ্যাগ্রেসিভ এবং কোনো কন্টেন্ট দেখার সময় কর্নারের লাইটটা অবশ্যই ডিফারেন্ট কালার মনে হবে এই কারণে। বাট এই ধরনের কার্ভ স্ক্রিন অনেকেই পছন্দ করে এখনও, এবং এটা যে আসলে প্রিমিয়াম ফিল দেয় এই ব্যাপারটা নিয়েও কিন্তু কোনো রকম দ্বিমত নেই। তবে এই কার্ভ স্ক্রিন নিয়ে সব থেকে বড় সমস্যা যেটা তা হচ্ছে অ্যাক্সিডেন্টাল টাচ। বাট ফর্চুনেটলি অনার তাদের সফটওয়্যারে বেশ ভালোভাবে এই জিনিসটা ইনক্রিয়েট করেছে যে এটাতে অ্যাক্সিডেন্টাল টাচ অত বেশি আমি নোটিস করিনি। আর তাছাড়া এই ডিসপ্লেটার চারিদিকের যে বেজেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অলমোস্ট সিমেট্রিক্যাল, জাস্ট বটম চিনটা একটু বেশি, বাট আপনি যদি নোটিস করতে না চান এটা একেবারেই নোটিসেবল না। এবং ফ্রন্টের এই সেলফি কাটআউটটার সাইজও যথেষ্ট ছোট, যেখানে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়া ডিসপ্লেটা HDR10+ সাপোর্টেড, সো এতে আপনারা HDR কন্টেন্ট চমৎকারভাবে উপভোগ করতে পারবেন। একই সাথে এতে কিন্তু আপনারা 10 বিট কালারও পাচ্ছেন। সো ওভারঅল ডিসপ্লের এক্সপিরিয়েন্স অ্যাবসলিউটলি অ্যামেজিং ছিল, স্পেশালি টাচ সেন্সিটিভিটি ওয়াজ ফ্যান্টাস্টিক। আপনার কোনোভাবে ফিল হবে না যে এই ফোনটা একটা আপার মিড রেঞ্জের ফোন, আপনার কাছে মনে হবে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের যে এক্সপিরিয়েন্স সেটা আপনারা এর ডিসপ্লেতে অ্যাটলিস্ট পাচ্ছেন। তবে এই ফোনটার একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা হচ্ছে এতে থাকা স্পিকার। এতে আপনারা পাচ্ছেন অনলি বটম ফায়ারিং স্পিকার, যেটা এই বাজারের একটা ফোনে আমরা এখন কল্পনাও করতে পারি না, কারণ শাওমি, রিয়েলমি এই ব্র্যান্ডগুলো কিন্তু 20-25 হাজার টাকা বাজেট রেঞ্জে, ইনফ্যাক্ট মাঝে মাঝে 15,000 টাকা বাজেট রেঞ্জেও তারা কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার অফার করেছে। সো সেই দিক থেকে এটা একেবারে আনএক্সেপ্টেবল। যদিও এটার যে বটম ফায়ারিং স্পিকারের সাউন্ড কোয়ালিটি সেটা ডিসেন্ট এনাফ ছিল, খুব বেশি লাউডনেস এটাতে আমি দেখিনি, বাট একই সাথে এটাতে খুব বেশি ডিস্টর্শনও হয় না যেহেতু লাউডনেস অত বেশি না। সো এতে
মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স যে একেবারে গার্বেজ সেরকম আমি বলবো না, স্পিকারের কারণে মোটামুটি ডিসেন্ট এনাফ ছিল, বাট স্টিরিও স্পিকার অবশ্যই এরকম একটা ফোনের রিকোয়ারমেন্ট। আর ফোনটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের 778+5G, যেটা অক্টা কোরের একটি চিপসেট, এবং এটার সাথে জিপিইউ রয়েছে অ্যাড্রিনো 642L। সো এটা মোটামুটি ভালো পারফর্মিং একটা চিপসেট, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড। সো এটা আপনাকে মোটামুটি এফিশিয়েন্ট একটা পারফরমেন্স ডেলিভার করবে। তো আমিও ডে টু ডে লাইফে পারফরমেন্সে কোনো রকম ইস্যুস পাইনি। স্পেশালি এই ফোনের যে ম্যাজিক ইউআই 6.1 এটা যথেষ্ট অপটিমাইজড বলে মনে হয়েছে, এবং এটার ডিএনএতে যে ইএমইউআই রয়েছে সেটা আপনারা আসলে এটার আইকন প্যাক দেখে বুঝতে পারবেন, কারণ ওভারঅল ইউজারের যে ইন্টারফেস সেটা একেবারে স্ক্রিম করে যে এটা হুয়াওয়ে ইএমইউআই। সো এটাতে আপনারা অলমোস্ট সেরকম অপটিমাইজেশনই পাচ্ছেন। সো প্রিভিয়াসলি যদি আপনি কোনো হুয়াওয়ে ফোন ব্যবহার করে থাকেন বা হুয়াওয়ের ইএমইউআই এর ফ্যান হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনার কাছে মনে হবে রাইট অ্যাট হোম। অ্যান্ড অফকোর্স এটা অ্যান্ড্রয়েড 12 বেসড। সো পারফরমেন্সে অ্যাপ ওপেনিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং এই জিনিসগুলোতে কোনো রকম ল্যাগস বা হিকাপস একেবারেই ছিল না। ফ্ললেস পারফরমেন্স ছিল। ইনফ্যাক্ট একেবারে যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের সাথে আপনি কম্পেয়ার করতে পারেন এই এক্সপিরিয়েন্স, এবং গেমিংয়েও এটা ফ্ললেস পারফরমেন্স দেখিয়েছে। আর তাছাড়া এটা যদিও গ্লাস ব্যাক, বাট স্টিল আপনি এটাতে খুব বেশি আনইউজুয়াল হিট দেখতে পাবেন না যখন আপনি লং টার্ম গেমিংও করবেন, উইচ ইজ অলওয়েজ আ পজিটিভ সাইন। কারণ ফার্স্ট অফ অল এটা হিট জেনারেট করলে থার্মাল থ্রটল করবে, আর তাছাড়া খুবই আনকমফোর্টেবলও লাগে, যে ইস্যুটা আপনারা অনার 75Gতে পাচ্ছেন না। এবং এই ফোনটা যখন মার্কেটে আসে তখন এর সব থেকে হাইলাইটিং ফিচার যেটা ছিল তা হলো এর 54 মেগাপিক্সেলের যে প্রাইমারি সেন্সার সনি IMX800 সেটা। এবং আমিও গত কয়েকদিন এটাতে প্রচুর পরিমাণে ছবি তুলেছি, যাতে এটা আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশন দেখতে পাই যে আসলে কেমন পারফর্ম করে। এবং সত্যি বলতে আমার কাছে এটার পারফরমেন্স কিছুটা কনফিউজিং ছিল, বিকজ আপনারা যেমনটা রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন ডে লাইটের দুর্দান্ত পারফরমেন্স থাকে, এবং আপনারা যারা হুয়াওয়ের অ্যালগোরিদমের সাথে পরিচিত, এটাতে আপনারা হুয়াওয়ের যে প্রসেসিং অলমোস্ট সেই ক্যারেক্টার দেখতে পাবেন। তো এটাতে ডিটেল বেশ ভালো থাকে, আর তাছাড়া ছবিগুলো যথেষ্ট কালারফুল, এবং হোয়াইট ব্যালেন্স ডে লাইটে কোনো রকম সমস্যা দেখিনি আমি। এবং ডাইনামিক রেঞ্জ ওয়াজ ডিসেন্ট এনাফ, যদিও এই বাজেট রেঞ্জে এর থেকে বেটার পারফর্মিং ফোন আমি দেখেছি, তবে এটার পারফরমেন্সও খারাপ বলা যায় না। তাছাড়া ডে লাইটে পোর্ট্রেট মোড অ্যান্ড স্টাফ সব কিছুই বেশ ভালো ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন। অ্যাজ অলওয়েজ হুয়াওয়ের যে অ্যালগোরিদম সেটাতেই এটা কাজ করে। আর প্রাইমারিলি এটা আপনাকে 12.5 মেগাপিক্সেলের আউটপুট দেবে, বাট আপনি চাইলে 54 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। ইভেন এতে থাকা যে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেটাও ডে লাইটে চমৎকার রেজাল্ট দিয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। আর তাছাড়া এটাকে কিন্তু আপনারা ডুয়েল পারপাসে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এতে আপনারা চাইলে ম্যাক্রো শটসও নিতে পারবেন, কারণ এটাতে ফোকাস ডিস্টেন্স অনেক কম। বাট এর লো লাইট পারফরমেন্স আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে। আমি ডিসস্যাটিসফাইড সেটা বলবো না, বাট আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল সনি IMX800 থেকে। কারণ হচ্ছে এটাতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ছবিগুলোতে ডিটেল থাকে যখন আপনি নর্মালি ছবিটা দেখবেন, বাট জুম করলে ডিটেল অনেকটাই লস হয়ে যায়। আর সব থেকে বড় সমস্যা যেটা হয় তা হচ্ছে এতে হোয়াইট ব্যালেন্স আমি বেশিরভাগ জায়গাতেই দেখেছি একটু ইমব্যালেন্স ছিল। লাইক অনেক ছবিতে কিন্তু কিছুটা কুলার টোন দিচ্ছিল, যেটা আমরা ন্যাচারাল সিনটা দেখতে পাচ্ছিলাম আর একটু ওয়ার্মার, এবং ওই সিনটাতে আমি বেশ কিছু আমার 12 মিনির সাথেও কম্পেয়ার করেছি সাইড বাই সাইড, এবং রেজাল্টে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন 12 মিনি ওয়াজ মাচ মোর ন্যাচারাল, আর এটা কিন্তু অনেকটাই কুলার টোন দিচ্ছে। যদি এটা বড় কোনো ইস্যু না, আপনি চাইলে হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করে নিতে পারবেন, বাট স্টিল এটা আউট অফ দ্য ক্যামেরা কিন্তু আপনাকে কিছুটা কুলার টোন দিবে, যেটা দেখতে অতটা ভালো লাগে না যদি আপনি ন্যাচারাল সিনের সাথে কম্পেয়ার করেন। আর তাছাড়া এতে নাইট মোড রয়েছে, যেটাতে ছবি তুললে একেবারে নাইট এন্ডের ডিফারেন্স আপনারা পাবেন না রেগুলার মোড থেকে, যেটা অবশ্যই একটা ভালো দিক। শুধুমাত্র কালারটা একটু বুস্টেড হয় আর কন্ট্রাস্ট কিছুটা ইনক্রিজ হয়। তবে আমার কাছে এর যে ওয়াইড অ্যাঙ্গেলের লো লাইট ক্যামেরা সেটার পারফরমেন্স একটু বেটার মনে হয়েছে। এটা যেমনটা দেখতে পাচ্ছেন শ্যাডো মাচ মোর ক্লিনার, এবং যদিও একটু সফট অর্থাৎ ডিটেল কম থাকে, বাট স্টিল এটাতে কিন্তু ওভারঅল একটা ক্লিন লুকিং ইমেজ আপনারা পাবেন। আর ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরায় আপ টু 4K 30fps ভিডিও শ্যুট করা যাবে, যেটার কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট এনাফ মনে হয়েছে। বাট আমার মনে হয় এই ফোনটার সকল ফোকাস ছিল এর ফ্রন্ট ক্যামেরাতে, কারণ ফ্রন্টের যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। যেমনটা দেখতে পাচ্ছেন স্কিন টোন কালার ওয়াজ অলমোস্ট পিন পয়েন্ট অ্যাকিউরেট, এবং এটাতে ডাইনামিক রেঞ্জও ফ্যান্টাস্টিক ছিল একটা ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে। যদিও ছবি তোলার সময় হয়তো আপনি দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটা একেবারে ঝলসে গেছে, বাট ছবি প্রসেসিংয়ের পর দেখা যায় যে আসলে অনেক ডিটেল রিকভার করেছে, এবং দেখতে কিন্তু তখন চমৎকার লাগে। এবং এটাতে আমি বিভিন্ন লাইটিং কন্ডিশনে ছবি তুলেছি, এবং প্রত্যেকটা জায়গাতে আমার কাছে মনে হয়েছে হোয়াইট ব্যালেন্স থেকে শুরু করে ডিটেল স্কিন টোন প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার রিপ্রেজেন্টেড ছিল। একই সাথে এতে পোর্ট্রেট মোডেও ভালো এজ ডিটেকশন থাকে, যদিও একটু স্ট্রং, সো আপনি এটা ম্যানিপুলেট করে কমিয়ে নিতে পারেন। তো ওভারঅল যদি সাম আপ করি তাহলে অনার 75G যে প্রাইমারি ক্যামেরা সেটা আমাকে একেবারে আপ টু দ্য এক্সপেকটেশন রেজাল্ট দেয়নি, বাট ইট ওয়াজ অ্যাবাভ অ্যাভারেজ, বাট সেলফি ক্যামেরা ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ফোনটার আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি লাইফ, যেটা আপনারা এর ক্যাপাসিটি দেখেই বুঝতে পারবেন, অর্থাৎ 4800 mAh ব্যাটারি এতে রয়েছে। তাছাড়া বক্সের ভেতরে কিন্তু 66 ওয়াটের চার্জারও রয়েছে, যেটা দিয়ে এই ফোনটা আপনারা মাত্র 30 মিনিটসে অলমোস্ট 70% মতো চার্জ করে ফেলতে পারবেন, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ চার্জিং স্পিড, কারণ অলমোস্ট 5000 mAh ব্যাটারি আপনারা এই ফোনে পাচ্ছেন। এবং এই ফোনটার ব্যাটারি লাইফ নিয়ে আমার কোনো রকম কমপ্লেইন নেই, এটা যথেষ্ট ভালো ব্যাটারি লাইফ ডেলিভার
করেছে একেবারে রাশ ডেগুলোতে, অর্থাৎ যখন আমি বাইরে ছিলাম প্রচুর পরিমাণে 4G ব্যবহার করেছি, একই সাথে ফোন কলস, বিভিন্ন সময় ভিডিওস দেখেছি, সেই দিনগুলোতে এই ফোনটা আমাকে ইজিলি 7 আওয়ার্সের মতো স্ক্রিন অন টাইম দিচ্ছিল। আর যদি আপনার রেগুলার ডেতে ফোনগুলো ব্যবহার করেন, লাইক আপনি খুব বেশি গেম খেলেন না বা অত বেশি 4G হয়তো ব্যবহার করা হয় না, মোস্টলি ওয়াইফাইতে থাকেন এবং ক্যাজুয়ালি টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ইউটিউবে ভিডিও দেখেন, সেক্ষেত্রে ফোনটা আপনাকে অলমোস্ট 2 দিনের মতো ব্যাটারি লাইফ দেবে। আর হ্যাঁ, এতে আপনারা কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পাচ্ছেন, যেটার স্পিড যথেষ্ট ভালো ছিল। বাট প্রশ্নটা হচ্ছে 60,000 টাকায় ফোনটা আসলে ওয়ার্দি কিনা। এখানে আসলে বেশ কিছু বিষয় রয়েছে। ফার্স্ট অফ অল, আপনারা জানেন যে রিসেন্টলি কিন্তু ডলার প্রাইস ইনক্রিজের কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। সো সেই হিসেবে বলা যায় যে এই ফোনটা স্বাভাবিক মার্কেটে ঢুকলে হয়তো 50,000 টাকার আশেপাশে হতো। সো এখানে অলরেডি 10,000 টাকা প্রাইস বেশি। তবে আমরা যদি বর্তমানে 60,000 টাকায় যে ফোনগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে তাদের সাথে কম্পেয়ার করি, তাহলে এর থেকে বেটার ভ্যালু ফোন ডেফিনেটলি রয়েছে। লাইক আপনার এখন OnePlus 10 Pro পেয়ে যাবেন হয়তো এই প্রাইস রেঞ্জের কাছাকাছি, যেটা এর থেকে বেটার। বাট অনেকেই হয়তো EMUI পছন্দ করে থাকে, হুয়াওয়ের যেই DNA সেটা পছন্দ করে থাকে। তো সেই হিসেবে এই ফোনটার যে ওভারঅল এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, আই কান্ট ডিনাই দ্যাট। বাট কয়েকটা জায়গাতে আমি ল্যাকিংস অবশ্যই অনুভব করেছি, যেমন এটাতে ডুয়াল স্টিরিও স্পিকার না থাকা, তাছাড়া সাইড বাম্পারটা প্লাস্টিকের হওয়া। তো এই জিনিসগুলো বাদ দিলে ফোনটা আসলে চমৎকার এক্সপিরিয়েন্স দিয়েছে। বাট আমার মনে হয় 60,000 টাকায় এর থেকে বেটার অপশন ডেফিনেটলি মার্কেটে রয়েছে। তো গাইজ, এই ছিল বেসিক্যালি Honor 75G নিয়ে আমার ওপিনিয়ন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।